হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকের আর একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা খুব সুন্দর করে তৈরি করেছি। প্লাস 30 মিনিট প্লাস ক্লাস হতে পারে এবং এই ক্লাসটা শেষ করে তোমার মনে হবে যে তুমি ইংরেজির অনেকখানি শিখলে। ইংরেজি শেখার পরে তোমার একটা তৃপ্তি অনুভব হবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। আসো ক্লাসটা শুরু করি। তো আমরা প্রতিদিন যে ইংরেজিতে কথা বলি, আজকে তার ইংরেজি করব। বাংলাতে আমরা যেসব কথাগুলো বলি ডেইলি ইউজ ইংলিশ, তার আমরা ইংরেজি করার চেষ্টা করব। এবং শুধু সেটারই যে ইংরেজি করব তা না, এটার ভেতরে আরও যা যা শেখা দরকার, যা যা শিখলে ইংরেজিটা আমাদের কাছে সহজ হবে, পরিপূর্ণভাবে আমরা ইংরেজিটা শিখব। আসো দেখি আমি যে ক্লাসটা রেডি করেছি তোমাদের জন্য কি আছে। আমরা যেমন নিয়মিত কথা এটা বলে থাকি যে আপনার কি নতুন জিনিস শিখতে ভালো লাগে, বলি না? তোর কি নতুন জিনিস শিখতে ভালো লাগে? আমরা বলি তো। তো এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ডু ইউ এনজয় লার্নিং নিউ থিংস। এই নিউ থিংস মানে হচ্ছে নতুন জিনিস। এনজয় মানে উপভোগ করা, কিন্তু আসলে ভালো লাগাও। উপভোগ করা মানে কি? ভালো লাগা। এই এনজয় মানে হচ্ছে ভালো লাগা বা উপভোগ করা। আর এখানে হচ্ছে লার্নিং। এখন এটা একটা প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এখানে বলছে ডু ইউ এনজয় লার্নিং নিউ থিংস। এখন এটা আমাকে দেখতে হবে কোন টেন্স এটা। আপনার কি নতুন জিনিস শিখতে ভালো লাগে? ভালো লাগে, বলে, করে, শুনে, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আমাকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে ডু অথবা ডাজ দিয়ে করতে হয়। সাবজেক্ট অনুযায়ী কখনো ডু হবে, কখনো ডাজ হবে। এখন এখানে ডু হয়েছে কেন? কারণ ইউ এর সঙ্গে ডু হয়। আর কোথায় ডাজ হয় সেটা আমরা পরে শিখব, কিন্তু এটার কেন এরকম হলো আমরা আগে দেখি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমাদেরকে কোশ্চেন করতে হলে ডু অথবা ডাজ দিয়ে করতে হয়। এই কারণে আমরা এখানে ডু দিয়ে বাক্যটা শুরু করেছি, যে ডু ইউ এনজয় লার্নিং নিউ থিংস। ডু ইউ এনজয় এর অর্থ হলো তোমার কি ভালো লাগে? কি ভালো লাগে? লার্নিং নিউ থিংস, নতুন জিনিস শিখতে। এখন প্রশ্ন হলো লার্নের সঙ্গে আইএনজি কেন যুক্ত হলো? কারণ এনজয় একটা ভার্ব, এরপরে যদি আবার একটা ভার্ব বসাতে হয় তাহলে সাধারণত পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এই কারণে লার্ন থেকে লার্নিং হয়ে গেছে। তাহলে ইংরেজিটা আমরা বুঝলাম, অর্থাৎ বাক্যটা কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, তখন যাকে জিজ্ঞেস করছে সে আবার উত্তরে বলছে হ্যাঁ, আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে। তখন সে বলছে ইয়েস, আই লাভ লার্নিং নিউ থিংস। এই যে ইয়েস, হ্যাঁ, আই লাভ, এর অর্থ হলো আমার ভালো লাগে। আমরা সাধারণত আই লাভ মানে মনে করি যে আমি ভালোবাসি। আমি ভালোবাসি মানে কি? মানে আমার ভালো লাগে। আই লাভ মানে আমার ভালো লাগে লার্নিং নিউ স্টাফস। এখানে নিউ স্টাফস লিখেছি। নিউ থিংস মানে যেমন নতুন জিনিস, এই নিউ স্টাফ মানেও হচ্ছে নতুন জিনিস। হ্যাঁ, আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে। তাহলে লাভ এটা যেহেতু একটা ভার্ব, এরপরে যেহেতু লার্ন এটাও আর একটা ভার্ব, তাই এরপরেও আইএনজি যুক্ত করেই বসানো হয়েছে। তাহলে এটাও আমরা শিখলাম। এই যে আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য সাবজেক্ট তারপরে ভার্বের বেস ফর্ম হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভি1। বাক্য শেষে কেমন থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কেমন থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কেমন থাকলে পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়, এর জন্য কিন্তু আমি টেন্সের উপর একটা ভিডিও বানিয়েছি। তোমাদের যদি টেন্স নির্ধারণ করতে কোনো সমস্যা হয় তোমরা সেটা দেখে আসতে পারো। আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, টেন্সের জন্য আমি একটা প্লেলিস্ট করে রেখেছি, ওই ভিডিওটা দেখো, ইংরেজি তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এবার আসো, এখান থেকে আমরা যেটা শিখব সেটা কি? যা শিখব সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করা। প্রশ্ন তৈরি করা আমাদেরকে শিখতে হবে কেন? কারণ আমি প্রথম যে বাক্যটা নিয়েছি বাক্যটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদেরকে আরও প্রশ্ন তৈরি করতে হবে এবং প্রশ্ন করা শিখতে হবে। ইংরেজিতে যদি আমি প্রশ্ন তৈরি করা শিখতে পারি তাহলে অনেক কথা আমি বলতে পারবো। সারাদিনে তো আমরা প্রচুর প্রশ্ন করি, তাই না? প্রচুর প্রশ্ন করি, আবার সেগুলোর উত্তর দিই। তাহলে আসো প্রশ্ন করা শিখি। যেমন প্রথমে আমি লিখেছি যে ডু, তারপর সাবজেক্ট হিসাবে হি, শি বা রোমান। এখন দেখো এখানে বলছে ডু, আমি যদি হি নেই, ডু হি এনজয় লার্নিং নিউ থিংস,
বাক্যটা কি হবে? বাক্যটা হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স করতে হলে আমাদেরকে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এইখানে যে সাবজেক্টগুলো আছে হি, শি, রোমান, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকলে সেটার কোশ্চেন তৈরি করতে হলে আমাকে ডাজ দিয়ে করতে হবে। ডাজ, এখানে যেমন ডু ছিল এখানে হবে হচ্ছে ডাজ। তাহলে আমি যদি বলি ডাজ হি এনজয় লার্নিং নিউ থিংস, এর অর্থ হচ্ছে তার কি নতুন জিনিস শিখতে ভালো লাগে। আমি যদি বলি এটা হি পুরুষ মানুষ, শি হলে কি মহিলা, ডাজ শি এনজয় লার্নিং নিউ থিংস, মেয়ে মানুষের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি বলবো ডাজ শি। এখন হি, শি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রোমান, রহিম, করিম, সুমন, যে কোনো নাম সেটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই নামের আগেও আমাকে ডাজ বসাতে হবে। আমি যদি বলি ডাজ রোমান এনজয় লার্নিং নিউ থিংস, তাহলে কি হবে? তাহলে হবে যে রোমানের কি নতুন জিনিস শিখতে ভালো লাগে। রোমানের কি নতুন জিনিস শিখতে ভালো লাগে, তার ইংরেজি হলো এটা। তাহলে এটা কি হলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমি আসি এইখানে পরের বাক্যটা আমি কি লিখেছি, আর ইউ লার্নিং নিউ থিংস। আর ইউ লার্নিং নিউ থিংস মানে তুমি কি নতুন জিনিস শিখছো। এখন এখানে বললাম যে তার কি নতুন জিনিস শিখতে ভালো লাগে, আর এখানে বলছি তার সে আর ইউ তুমি কি নতুন জিনিস শিখছো। এটা কেন বললাম? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর। তো আমি যদি কোশ্চেন করতে চাই আমার নিয়ম হচ্ছে সাবজেক্টের আগে আমাকে অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসতে হবে। কোশ্চেন করার নিয়ম হলো সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে চলে আসতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি করে বুঝতে পারছি? এইখানে আছে আর, আর এইখানে লার্ন অর্থাৎ এই যে মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত করা আছে। তো এইটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো এই জন্য আমি এখানে যদি এখানে তিনটা দিয়ে আমি ব্যবহার করে দেখাবো। আমি প্রথমে ইউ দিয়ে দেখাই। তাহলে এই যে আমি যদি বলি ইউ আর লার্নিং নিউ থিংস, তখন আর কোশ্চেন মার্ক হবে না। এর মানে হচ্ছে তুমি নতুন জিনিস শিখছো। কিন্তু আমি যদি প্রশ্ন করি তুমি কি নতুন জিনিস শিখছো, তখন আমাকে এই যে আরটাকে সামনে সাবজেক্টের সামনে এনে বলতে হবে আর ইউ লার্নিং নিউ থিংস, তুমি কি নতুন জিনিস শিখছো। আমি যদি বলি আর উই লার্নিং নিউ থিংস, আমরা কি নতুন জিনিস শিখছি। আমি যদি বলি আর দে লার্নিং নিউ থিংস, তাহলে হবে তারা কি নতুন জিনিস শিখছে। অর্থাৎ ইউ, উই, দে এগুলোর সঙ্গে বসে হচ্ছে আর। এবার আসো এখানে লিখেছি ইজ রোমান লার্নিং নিউ থিংস। এই একই লেখা, এই কারণে আমি ডট দিয়ে দিয়েছি। হ্যাঁ, ইজ রোমান লার্নিং নিউ থিংস এর অর্থ হলো রোমান কি নতুন জিনিস শিখছে। আমি যদি বলি ইজ হি লার্নিং নিউ থিংস, সে কি নতুন জিনিস শিখছে। ইজ শি লার্নিং নিউ থিংস, সে কি নতুন জিনিস শিখছে। পুরুষ, মহিলা। আর এই যে রোমান এর অর্থ নাম, যে কোনো নাম আমি যদি বসাই তাহলে হি, শি, রোমান এগুলোর সঙ্গে আমাকে বসাতে হবে ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমাকে বসাতে হবে। তাহলে এই গেল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ। আর একটা আছে আয়ের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? অক্সিলারি ভার্ব এম। এই দেখো এমটাকে আমি আগে নিয়ে চলে এসেছি। তাহলে এই এম আই লার্নিং নিউ থিংস এর অর্থ আমি কি নতুন জিনিস শিখছি। আমি কি নতুন জিনিস শিখছি, তাহলে কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার আসো দেখো এখানে আমি লিখেছি হ্যাভ। আচ্ছা বলো তো হ্যাভ, হ্যাজ, তারপর ভার্বের তৃতীয় রূপ, এটা কোন টেন্সে হয়? এটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শেষে বাংলা বাক্যের শেষে কেমন থাকে? বলেছি, করেছি, শিখেছি,
দেখেছি, তাই না? তাহলে আমি যদি বলি হ্যাভ উই লার্নড নিউ থিংস, এই যে এটা হলো V3। হ্যাভ উই লার্নড নিউ থিংস এর অর্থ আমরা কি নতুন জিনিস শিখেছি। আমি যদি বলি হ্যাভ ইউ লার্নড নিউ থিংস, তুমি কি নতুন জিনিস শিখেছ। আমি যদি বলি হ্যাভ দে লার্নড নিউ থিংস, তারা কি নতুন জিনিস শিখেছে। হ্যাভ আই লার্নড নিউ থিংস, আমি কি নতুন জিনিস শিখেছি। তাহলে করেছি, বলেছি, শিখেছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ প্লাস V3, যেহেতু এটা কোশ্চেন করা হয়েছে তাই হ্যাভটাকে সাবজেক্টের সামনে এসে বসানো হয়েছে। এখান থেকে আরেকটা জিনিস আমি বোঝাতে চাই যে উই, ইউ, দে, আই এগুলোর সঙ্গে হ্যাভ বসে। ওকে, এখন আমি যদি বলি হ্যাজ রোমান লার্নড নিউ থিংস, এটাও কি ভার্বের তৃতীয় রূপ। লার্ন, লার্নড, লার্ন। হ্যাজ রোমান লার্নড নিউ থিংস। আচ্ছা, এখানে লিখেছি নিউ স্টাফস, তাহলে নিউ স্টাফস মানে কি নতুন জিনিস, এই যে নিউ থিংস এর সিনোনিম। তো তাহলে তার অর্থ কি রোমান কি নতুন জিনিস শিখেছে। হ্যাজ হি লার্নড নিউ স্টাফস, সে কি নতুন জিনিস শিখেছে। তাহলে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে রোমান অর্থাৎ যে কোনো নাম, হি, শি এবং যদি ইট এগুলো থাকে তাহলে তার সঙ্গে বসে হচ্ছে হ্যাজ। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই হ্যাজটাকে সামনে আনা হয়েছে, অক্সিলারি ভার্বকে সামনে আনা হয়েছে। তাহলে এইভাবে কোশ্চেন তৈরি করতে হয়। আমরা আরো কোশ্চেন তৈরি করব। কি দিয়ে তৈরি করব? ডিড দিয়ে, ওয়াজ দিয়ে, ওয়্যার দিয়ে এবং উইল দিয়ে। ঠিক আছে, আসো আমরা এগুলো দেখি। এরপরে দেখো আমাদেরকে আরো কিছু শিখতে হবে, সেটা হচ্ছে কি দিয়ে। আমি যদি বলি ডিড আই এনজয় লার্নিং নিউ থিংস, আমার কি নতুন জিনিস শিখতে ভালো লাগলো। আমার কি নতুন জিনিস শিখতে ভালো লাগলো। অথবা আমি বলতে পারি আমার কি নতুন জিনিস শিখতে ভালো লেগেছিল। আমি যদি বলি ডিড উই এনজয় লার্নিং নিউ থিংস, তাহলে কি হবে আমাদের কি নতুন জিনিস শিখতে ভালো লেগেছিল। অথবা বলতে পারি আমাদের কি নতুন জিনিস শিখতে ভালো লাগলো। এখন দেখো এখানে যতগুলো সাবজেক্ট আছে, আই, উই, ইউ, হি, শি, রোমান অর্থাৎ নাম, যে কোনো নাম, সব কিছুর সাথেই এই ডিড ব্যবহার করা যায়। কখন ব্যবহার করা যায়? যদি সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। এই ডিড দিয়ে শুরু হওয়া ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের শেষে কেমন থাকে? লাগলো, বলেছিল, করেছিল, অথবা বলল, করলো, শুনলো, লাগলো। টেন্স নির্ধারণ করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার প্লেলিস্টে যেয়ে টেন্সের ভিডিওটা মন দিয়ে দেখে আসো, তোমাদের ইংরেজি অনেক সহজ হয়ে যাবে, ইংরেজি তোমাদের কাছে সহজ হতে শুরু করবে। আচ্ছা, আমি যদি বলি ওয়াজ আই লার্নিং নিউ থিংস, তাহলে এখানে আমাদেরকে একটু দেখতে হবে যে এখানে হয়েছে লার্নিং অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, আর এখানে আছে ওয়াজ। তো ওয়াজ এবং ভার্বের সঙ্গে আইএনজি কখন থাকে? যদি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ করা হয়েছে তাই ওয়াজটাকে সবার সামনে আনা হয়েছে। ওয়াজ কাদের সাথে হয়? কোন কোন সাবজেক্টের সাথে হয়? আয়ের সঙ্গে হয়, হি, শি, রোমান অর্থাৎ যে কোনো নামের সঙ্গে হয়। পাস্ট কন্টিনিউয়াস হলে পারে অর্থটা কেমন হয়? আমি যদি বলি ওয়াজ আই লার্নিং নিউ থিংস, আমি কি নতুন জিনিস শিখছিলাম, অর্থাৎ কাজটা অতীতে চলমান থাকবে। আমি যদি বলি ওয়াজ শি লার্নিং নিউ থিংস, সে কি নতুন জিনিস শিখছিল। আমি যদি বলি ওয়াজ রোমান লার্নিং নিউ থিংস, রোমান কি নতুন জিনিস শিখছিল। এরকম হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ। আমি যদি বলি ওয়্যার ইউ লার্নিং নিউ থিংস,
তুমি কি নতুন জিনিস শিখছিলে, এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হলো দুইটা, ওয়াজ এবং ওয়ার। ওয়াজ হয় এগুলোর সঙ্গে, ওয়ার হয় ইউ আর দের সঙ্গে। আমি যদি বলি ওয়ার দে লার্নিং নিউ থিংস, তারা কি নতুন জিনিস শিখছিল? ওকে। এখন আমি যদি বলি উইল, উইল যে ফিউচার ইনডিফিনিট টেন্সের, এটা তো তোমরা জানো তাই না? ওকে, এই উইল আই, উই, ইউ, হি, শি, দে সবার সঙ্গেই বসে। তাহলে কি করতে হবে? আমি যদি বলি উইল আই এনজয় লার্নিং নিউ থিংস, আমার কি নতুন জিনিস শিখতে ভালো লাগবে ভবিষ্যতে? আমার কি নতুন জিনিস শিখতে ভালো লাগবে? আমি যদি বলি উইল হি এনজয় লার্নিং নিউ থিংস, তার কি নতুন জিনিস শিখতে ভালো লাগবে? যেহেতু এখানে উইল আছে, এখানে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স কেমন? উইল সাবজেক্ট, তারপরে উইল, তারপর ভার্বের বেস ফর্ম। উইল একটা মডাল অক্সিলারি, এই কারণেও কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে আমরা কোশ্চেন তৈরি করা কিন্তু শিখে গেলাম। আমরা পরবর্তীতে কি শিখব? পরবর্তীতেও আমরা কোশ্চেন তৈরি করব, কিন্তু এবার WH কোশ্চেন তৈরি করা শিখব। ঠিক আছে, আসো দেখি। এবার দেখো, প্রতিদিনের কথায় কিন্তু আমরা বলি যে এখন পর্যন্ত আপনি কি কি নতুন জিনিস শিখেছেন। যেহেতু এর আগে বলল যে আমার নতুন জিনিস শিখতে ভালো লাগে, তাই আবার প্রশ্ন করছে যে এখন পর্যন্ত আপনি কি কি নতুন জিনিস শিখেছেন। তার ইংরেজি হচ্ছে হোয়াট নিউ থিংস হ্যাভ ইউ লার্নড সো ফার। এই যে তাহলে আমরা দেখি বাংলা বাক্যের শেষে কি আছে? শিখেছেন। তো শিখেছেন, বলেছেন, করেছেন, বা শিখেছো, করেছো, বলেছো, এগুলো যদি বাক্যের শেষে থাকে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন? হ্যাভ, অক্সিলারি ভার্ব হিসেবে থাকে হ্যাভ অথবা হ্যাজ, এবং তারপরে থাকে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ। অর্থাৎ এটার ইংরেজিটা হয় তাহলে হোয়াট নিউ থিংস, এর অর্থ কি কি নতুন জিনিস। হ্যাভ ইউ লার্ন, আপনি শিখেছেন। সো ফার, এখন পর্যন্ত। তাহলে এই যে এখন পর্যন্ত, এটার ইংরেজি হচ্ছে সো ফার। তাহলে এখন উত্তরে বলছে যে এখন পর্যন্ত আমি মনোবিজ্ঞান ও ইংরেজি শিখেছি। এখন পর্যন্ত আমি মনোবিজ্ঞান ও ইংরেজি শিখেছি, উত্তরে বলছে। তো এটার ইংরেজি কি? এটাও যেহেতু বাক্যের শেষে আছে শিখেছি, করেছি, বলেছি, তাহলে এইটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন পর্যন্ত, এটার ইংরেজি এবার আমি লিখেছি আনটিল নাও। তার মানে এখন পর্যন্ত ইংরেজি যেমন সো ফার বলা যায়, তেমন আনটিল নাও বলা যায়। এই ফ্রেজগুলো শেখা কিন্তু জরুরি আমাদেরকে। যদি ইংরেজি বলতে হয় ফ্লুয়েন্ট ভাবে, তাহলে আমাকে এই ফ্রেজগুলো আমাকে জানতে হবে, এগুলো খুব গুরুত্ব দিয়ে শিখবে। তো এই যে এবার আই হ্যাভ লার্নড সাইকোলজি অ্যান্ড ইংলিশ, এখন এখানে কিন্তু সাবজেক্টের পরে হ্যাভ বসানো হয়েছে, কারণ এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এইটা যেহেতু কোশ্চেন ছিল, এই কারণে আমাকে কি করা হয়েছে, হ্যাভটা নিয়ে যাওয়া হয়েছে এই ইউ সাবজেক্টের আগে আমার নিয়ে যাওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে কোশ্চেন। এর আগে আমরা কোশ্চেন তৈরি করা শিখলাম। এর আগে যে কোশ্চেনগুলো তৈরি করেছিলাম সেটা শুধুই কোশ্চেন ছিল, WH কোশ্চেন ছিল না। তা আসো আমরা এবার একটু দেখি WH কোশ্চেনটা কি জিনিস। আমরা এখানে এইটাই শিখব যে মেকিং WH কোশ্চেন। WH কোশ্চেন, WH কোনগুলো? যদি বাক্যের শুরুতে হোয়াট অর্থাৎ কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হু কে, এইসব যদি থাকে, তাহলে আমাদেরকে এইসব দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে আমরা সেগুলোকে বলে থাকি WH কোশ্চেন। এখন WH কোশ্চেনটা কিভাবে তৈরি হয়? প্রথমে সেই WH যে ওয়ার্ডটা, WH ওয়ার্ডটা প্রথমেই বসবে।
এবং যেহেতু কোশ্চেন করা হবে তারপরেই আমার চলে আসবে হচ্ছে অক্সিলারি ভার্বগুলো চলে আসবে এবং তারপরে বসবে সাবজেক্ট। অর্থাৎ যদি শুধু প্রশ্ন হয়, নর্মাল প্রশ্ন, তাহলে আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট। আর যদি WH কোশ্চেন হয় তাহলে আগে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে যা ছিল তাই। তাহলে আসো আমরা এবার উদাহরণগুলো বোঝার চেষ্টা করি। যেমন এখানে বলছে, এখানে যেমন ছিল হোয়াট নিউ থিংস হ্যাভ ইউ লার্নড, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ আপনি কি কি নতুন জিনিস শিখেছেন। কিন্তু এখন আমি যদি বলি হোয়াট নিউ থিংস আর ইউ লার্নিং, এখানে ছিল V3, এখানে ভার্বের সঙ্গে ING যুক্ত হয়ে গেল। অক্সিলারি ভার্ব এখানে ছিল হ্যাভ, এখানে অক্সিলারি ভার্ব হলো আর। তো এম ইজ আর এবং তারপরে ভার্বের সঙ্গে ING যুক্ত হয় কোনটাতে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে এই বাক্যটার অর্থ যখন আমি করব তখন আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ দিয়ে করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা কেমন? বর্তমানে কাজ চলছে এরকম, করছি, বলছি, শুনছি। তাহলে হোয়াট নিউ থিংস আর ইউ লার্নিং, কি নতুন জিনিস আপনি শিখছেন। আপনি, ইউ আমি আপনি বলতে পারি, তুমি বলতে পারি। কি নতুন জিনিস আপনি শিখছেন। আমি যদি বলি হোয়ার আর ইউ লার্নিং নিউ থিংস, অর্থাৎ আপনি কোথায় নতুন জিনিস শিখছেন। নতুন জিনিস আপনি কোথায় শিখছেন। হোয়ার আর ইউ লার্নিং নিউ থিংস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হোয়েন হ্যাভ ইউ লার্নড নিউ থিংস, এই যে যেহেতু এখানে হ্যাভ আসলো তাই এখানে হয়ে গেল হচ্ছে V3, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি কখন নতুন জিনিস শিখেছেন। আপনি কখন নতুন জিনিস শিখেছেন। আমি যদি বলি হোয়াই ডিড ইউ লার্ন নিউ থিংস, এখানে আছে ডিড অক্সিলারি ভার্ব হিসাবে আর এখানে আছে লার্ন ভার্বের বেস ফর্ম হিসাবে। তাহলে কখন থাকে এরকম? এর আগে যে আমরা শিখলাম পাস্ট ইনডেফিনিট টেন্সের আমরা যদি কোশ্চেন করি তাহলে আমাদেরকে ডিড দিয়ে শুরু করতে হয় এবং এই ডিড সব সাবজেক্টের সঙ্গেই কিন্তু চলে। কিন্তু যেহেতু এটা WH কোশ্চেন তাই এই অক্সিলারি ভার্বের আগে WH ওয়ার্ডটা বসানো হয়েছে। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে আমি যদি বলি হোয়াই ডিড ইউ লার্ন নিউ থিংস, আপনি কেন নতুন জিনিস শিখলেন। আপনি কেন নতুন জিনিস শিখলেন। অথবা আমি যদি বলি যে তুমি, তুমি কেন নতুন জিনিস শিখলা। অথবা আমি বলতে পারি তুমি কেন নতুন জিনিস শিখেছিলা। অথবা আপনি কেন নতুন জিনিস শিখেছিলেন। ওকে, এখন এখানে একটু ব্যতিক্রম আছে। যদি হু ব্যবহার করি, এটাও একটা WH কোশ্চেন যার অর্থ হচ্ছে কে। হু উইল লার্ন নিউ থিংস, এটা উইল দেখে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে ফিউচার। তাহলে এটা যেহেতু মডেল অক্সিলারি উইল, তাহলে এটা অবশ্যই কি ভার্বের বেস ফর্ম। তাহলে হু উইল লার্ন নিউ থিংস এর অর্থ হলো কে নতুন জিনিস শিখবে। ফিউচার, কে নতুন জিনিস শিখবে। এখন এখানে এটা একটা পার্থক্য হলো যখন আমরা হু ব্যবহার করি এই WH কোশ্চেনটাই সাবজেক্ট হিসাবে বসে যায়, এটাই সাবজেক্ট হিসাবে বসে যায়। তারপরে এই যে এটা অক্সিলারি ভার্ব, তারপরে এই যে মেন ভার্ব। হু উইল লার্ন নিউ থিংস এটা হয় শুধুমাত্র হু এর ক্ষেত্রে, কে নতুন জিনিস শিখবে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কি জিনিস, জিরান্ড এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এই জিরান্ড আর প্রিপোজিশনাল ফ্রেজ হলো এমন জিনিস যা শিখলে ইংরেজি বড় বড় বাক্য সহজেই তৈরি করা যায়। তো আসো আমরা শিখি জিরান্ড এবং প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো, প্রতিদিনের কথায় আলাপচারিতায় আমরা এরকম কথা কিন্তু বলি যে কেন তোমাকে আমার বুদ্ধিমান মনে হয়। তো এর উত্তরে বলছে তোমার বিভিন্ন কাজকর্ম দেখে আমি বুঝতে পারি। মানুষের কাজকর্ম দেখে বোঝা যায় যে সে বুদ্ধিমান। তো আগে এটার ইংরেজিটা শিখি যে কেন তোমাকে আমার বুদ্ধিমান মনে হয়। হোয়াই ডু ইউ থিঙ্ক আই অ্যাম ইন্টেলিজেন্ট। তো এটা কিন্তু তাহলে আবার WH কোশ্চেন হয়ে গেল। এর আগে আমরা WH কোশ্চেন তৈরি করা শিখলাম।
WH কোশ্চেন কেমন থাকে? প্রথমে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। তাহলে এই WH কোশ্চেনটা এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখন এইখানে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে আমি যেহেতু কোশ্চেন তৈরি করছি, তাহলে এইখানে কিন্তু আমার কোশ্চেন তৈরি হয়ে যাচ্ছে। কোশ্চেন তৈরি করার নিয়ম হলো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। এটা কিন্তু চলে এসেছে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে ডু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানেও কিন্তু আছে আই অ্যাম ইন্টেলিজেন্ট। তা আমি যখন কোশ্চেন করব, আমি কিন্তু কখনো বলবো না যে হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাম আই ইন্টেলিজেন্ট, এটা বলবো না। আমার কোশ্চেন এখানে হয়ে গেছে, এখানে অ্যামটা সাবজেক্টের পরেই থাকবে। কখনো বলা যাবে না যে হোয়াই ডু ইউ থিঙ্ক অ্যাম আই ইন্টেলিজেন্ট, না, আমাকে বলতে হবে হোয়াই ডু ইউ থিঙ্ক আই অ্যাম ইন্টেলিজেন্ট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবার আসি, বলছে তোমার বিভিন্ন কাজকর্ম দেখে আমি বুঝতে পারি। এটার ইংরেজি হলো, এই যে বাক্যের শেষে আছে যেহেতু পারি, তাহলে এটা আমাকে ক্যান মডেল অক্সিলারি দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে এই যে ক্যান এবং ক্যানের পরে আমরা জানি থাকে ভার্বের বেস ফর্ম। আমি ক্যানের উপরে একটা বিস্তারিত ভিডিও তৈরি করেছি ক্যান এবং কুডের ব্যবহারের উপরে, এবং এগুলোর কত রকম ব্যবহার হয় তোমরা ইচ্ছা করলে সেই ভিডিওটা দেখতে পারো, তোমাদের অনেক উপকারে লাগবে। তাহলে আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি, বাই অবজার্ভিং ইয়োর অ্যাক্টিভিটিস। বাই অবজার্ভিং ইয়োর অ্যাক্টিভিটিস, বাই হচ্ছে প্রিপোজিশন, আর অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা বা দেখা। প্রিপোজিশনের পরে যখন ভার্ব ব্যবহার করা হয়, আমাদেরকে সাধারণত কি করতে হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হয়। ইয়োর অ্যাক্টিভিটিস, এইটুকের অর্থ হলো যে তোমার বিভিন্ন কাজকর্ম দেখে, এইটুকের অর্থ। একটু খেয়াল রাখতে হবে, এই যে দেখে, করে, বলে, এগুলো হয় বাই অবজার্ভিং, অর্থাৎ বাই প্লাস ভিআইএনজি যুক্ত করলে এরকম হয় দেখে, করে, বলে, শুনে। এটার বিস্তারিত ব্যাখ্যা আমি দিচ্ছি। এখান থেকে আমরা মেনলি যেটা শিখব সেটা হচ্ছে জিরান্ড অথবা প্রিপোজিশনাল ফ্রেজ। জিরান্ড কাকে বলে? জিরান্ড হলো ভিআইএনজি অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করার পরে যদি নাউনের মতো অর্থ প্রকাশ করে, তখন আমরা সেটাকে বলি জিরান্ড। আর প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? প্রিপোজিশনাল ফ্রেজ হলো বাই প্লাস ভিআইএনজি। এই টোটাল বাক্যের একটা অংশকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এটার বিস্তারিতটা একটু শিখি। যেমন এখানে বলেছি আই গেইন নলেজ রিডিং বুকস। এখানে মেন অংশটা হচ্ছে আই গেইন নলেজ, অর্থাৎ আমি জ্ঞান অর্জন করি রিডিং বুকস, বই পড়ে। এখন কথা হলো, এর আগে আমরা শিখলাম যে এইটা তো হচ্ছে একটা ভার্ব, রিডও একটা ভার্ব। এরকম একটা বাক্যের মধ্যে যদি দুইটা ভার্ব থাকে, পরের ভার্বের সঙ্গে আমরা কি করি? আইএনজি যুক্ত করে দিই। এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই গেইন নলেজ, আমি জ্ঞান অর্জন করি, করি, বলি, শুনি, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন পরে আবার আর একটা ভার্ব আছে, কি সেটা? যে বই পড়ে। তাহলে এই যে বই পড়ে, পড়ে, এই যে একার আছে এখানে, যেমন এই যে দেখে, বলে, পড়ে, বই পড়ে, তাহলে আমাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করে দিতে হবে রিডিং বুকস। আই গেইন নলেজ রিডিং বুকস, বই পড়ে জ্ঞান অর্জন করি। আমি যদি বলি দে আর্ন মানি বাই ওয়ার্কিং হার্ড, অর্থাৎ দে আর্ন মানি, তারা আয় করে টাকা, বাই ওয়ার্কিং হার্ড, প্রচুর পরিশ্রম করে। প্রচুর পরিশ্রম করে তারা টাকা আয় করে। এখন কথা হলো, এখানে যখন আমি বাই দিয়ে দিচ্ছি, তারপরে যখন ভিআইএনজি যুক্ত করছি, তখন এই বাই ওয়ার্কিং হার্ড, এই টোটালটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। আর শুধু যে এই ওয়ার্কিং যেটা, এইটুককে বলা হয় হচ্ছে জিরান্ড। এখন এই জিরান্ড আর প্রিপোজিশনাল ফ্রেজ এরকম শিখলে হয় কি,
বাক্যটা আমরা একটু বড় করতে পারি। যেমন আমি যদি বলতাম যে দে আর্ন মানি, এটুক কিন্তু একটা বাক্য হয়ে যেত, অর্থাৎ তারা টাকা আয় করে। কিন্তু আমি যদি বাক্যটা একটু বড় করে বলতে চাই যে তারা প্রচুর পরিশ্রম করে টাকা আয় করে, তাহলে আমাকে কি শিখতে হবে? এই যে প্রিপোজিশনাল ফ্রেজ অথবা জিরান শিখতে হবে। দে আর্ন মানি বাই ওয়ার্কিং হার্ড। এখন এখানে তো বাই ব্যবহার করিনি, এখানে বাই ব্যবহার করেছি। এখানে বাই ব্যবহার করলে হয় কি, এই যে বাই ওয়ার্কিং হার্ড অর্থাৎ প্রচুর পরিশ্রম করে, এই বিষয়টার উপরে জোর দেওয়া হয়। আমি যখন এখানে বলেছি আই গেইন নলেজ রিডিং বুকস, এর অর্থ আমি বই পড়ে জ্ঞান অর্জন করি। এখানে জ্ঞান অর্জন করাটাই মুখ্য উদ্দেশ্য। আর এখানে বলছে যে দে আর্ন মানি বাই ওয়ার্কিং হার্ড, অর্থাৎ তারা টাকা আয় করে প্রচুর পরিশ্রম করে। এখানে বাই ব্যবহার করাতে এই প্রচুর পরিশ্রম করে এই বিষয়টার উপরে জোর দেওয়া হয়েছে বা বোঝানো হয়েছে। এই হচ্ছে বাই ব্যবহার করার উদ্দেশ্য, যে এইটাতে জোর প্রদান করা হলো। এখন আর একটা উদাহরণ দেখি। ফেসিং মেনি প্রবলেমস, যেহেতু প্রথমে শুরু হয়েছে ভার্ব দিয়ে, ফেস মানে কি মুখোমুখি হওয়া, তার সঙ্গে আইএনজি যুক্ত করে হয়ে গেছে ফেসিং, অর্থাৎ ফেসিং মেনি প্রবলেমস, অনেক সমস্যার সম্মুখীন হয়ে বা অনেক সমস্যার মুখোমুখি হয়ে। এই যে হয়ে অন্তস্তয় একারে এ আছে, এইটাই হলো আমাদের হচ্ছে কি জিরান্ড অংশ, অর্থাৎ জিরান্ড ফ্রেজ। কি উই লিভ ইন দিস হার্শ ওয়ার্ল্ড, আমরা এই কঠিন পৃথিবীতে বাস করি। অনেক সমস্যার মুখোমুখি হয়ে আমরা এই কঠিন পৃথিবীতে বসবাস করি। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। ফার্মার্স কাল্টিভেট ল্যান্ডস, কৃষকেরা জমি চাষ করে বাই এন্ডিওরিং হট ওয়েদার। এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা। যেহেতু বাই আছে, এখানে প্রিপোজিশনের পরে বার বসানো হয়েছে, তাই আইএনজি যুক্ত করে বসানো হয়েছে, এবং এটুকু হয়ে গেছে প্রিপোজিশনাল ফ্রেজ। বাই এন্ডিওরিং হট ওয়েদার, গরম আবহাওয়া সহ্য করে কৃষকেরা জমি চাষ করে। তো এই ছিল হচ্ছে আমাদের জিরান্ড বা প্রিপোজিশনাল ফ্রেজ। এরপরে আমরা কি শিখব? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখেছি, আমরা এর আগে WH কোশ্চেন তৈরি করা শিখেছি। এবার আমরা শিখব, এটা সহজ, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা শিখলে ডেইলি ইউজ ইংলিশ পারা যায় বা ব্যবহার করা সহজ হয়। তাহলে আসো আমরা পরেরটা শিখি। আমরা যখন প্রতিদিন কথা বলি তখন মাঝে মধ্যেই কিন্তু বলি যে আপনার কি খারাপ লাগে না, হ্যাঁ, আপনার কি বিরক্ত লাগে না, ওইরকম একটা কথা, যে আপনার কি খারাপ লাগে না। এটার ইংরেজি হচ্ছে ডোন্ট ইউ ফিল ব্যাড। খারাপ লাগার ইংরেজি হচ্ছে ফিল ব্যাড। আপনার কি খারাপ লাগে না, ডোন্ট ইউ ফিল ব্যাড। এটা কিন্তু কোশ্চেন। এর আগে আমরা যখন কোশ্চেন করলাম তখন শুধু ডু দিয়ে হয়েছিল। কেন? তখন আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার কি খারাপ লাগে, ডু ইউ ফিল ব্যাড। কিন্তু এবার বলছি আপনার কি খারাপ লাগে না, এটাও কোশ্চেন, কিন্তু শেষে একটা না আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো তখন আমাদেরকে ডু এর সঙ্গে নট যোগ করতে হচ্ছে। ডু নট কে কন্ট্রাকশন করে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে ডোন্ট। আচ্ছা, তো এখন আমরা মেনলি যা শিখব সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সেটা কি জিনিস, উদাহরণ হিসাবে আমি লিখেছি ডাজেন্ট। এখানে ডাজেন্ট কেন আসলো? এখানে তো ছিল ডোন্ট। তো ডোন্ট বা ডাজেন্ট এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার হয়। ডাজেন্ট কখন হয়? যদি সাবজেক্ট হি, শি অথবা রোমান অর্থাৎ কোনো নাম, যে কোনো নাম থাকে, তখন আমাদেরকে ডাজেন্ট ব্যবহার করতে হয়, এবং এইখানে ভার্বের বেস ফর্ম হয়। তো আমি যদি বলি ডাজেন্ট হি ফিল ব্যাড, অর্থাৎ তার কি খারাপ লাগে না। আমি যদি বলি ডাজেন্ট রোমান ফিল ব্যাড, রোমানের কি খারাপ লাগে না, হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আমি যদি বলি আরেন্ট ইউ ফিলিং ব্যাড, তাহলে আর আছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে।
এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরএন্ট ইউ ফিলিং ব্যাড? তোমার কি খারাপ লাগছে না? তোমার কি খারাপ লাগছে না? আমি যদি বলি হ্যাভেন্ট ইউ ফেল্ট ব্যাড, তো এখানে যেহেতু হ্যাভেন্ট আছে, অর্থাৎ হ্যাভের সঙ্গে নট করে কন্ট্রাকশন করে হ্যাভেন্ট আছে, তাহলে আমি অবশ্যই বুঝতে পারছি এটা হচ্ছে V3, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরএন্ট ইউ ফিলিং ব্যাড, এটা কন্টিনিউয়াস ছিল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভেন্ট ইউ ফেল্ট ব্যাড, অর্থাৎ তোমার কি খারাপ লাগেনি? তোমার কি খারাপ লাগেনি? টেন্স পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলা অর্থ কিভাবে পরিবর্তিত হয় এটা বুঝতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব যদি টেন্স বুঝতে চাও তাহলে আমি যে টেন্সের ভিডিওটা বানিয়েছি সেটা দেখে আসো, ইংরেজি বুঝতে তোমার জন্য খুবই সহজ হবে। আমি যদি বলি ডিডেন্ট ইউ ফিল ব্যাড, এখানে ডিডেন্ট আমরা ডিড ব্যবহার করেছিলাম কখন? পাস্ট ইনডেফিনিট টেন্সের সময়। তাহলে এখানে ডিডেন্ট ব্যবহার করা হয়েছে, তার মানে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। এই ডিড সব সাবজেক্টের সঙ্গেই বসে। তা আমি যদি বলি ডিডেন্ট আই ফিল ব্যাড, তখন হবে কি আমার কি খারাপ লাগেনি? অথবা আমি বলতে পারি আমার কি খারাপ লাগলো না? অথবা আমি বলতে পারি আমার কি খারাপ লেগেছিল না? আমি যদি বলি ডিডেন্ট উই ফিল ব্যাড, অর্থাৎ আমাদের কি খারাপ লেগেছিল না, অথবা আমাদের কি খারাপ লাগলো না? তো এই হলো আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। আগের মতোই জাস্ট শুধু অক্সিলারি ভার্বের সঙ্গে নট যুক্ত করে দিতে হয়। এরপরে আমরা শিখব বিভিন্ন রকম শারীরিক সমস্যা ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা। শারীরিক সমস্যার কথা ইংরেজিতে বলতে পারাটা খুবই ইন্টারেস্টিং এবং ইনস্ট্রাকটিভ, অর্থাৎ শিক্ষণীয়, জানাটা খুবই জরুরি। আসো দেখি। তো দেখো, এর আগে প্রশ্ন করেছিল যে তোমার কি খারাপ লাগে না, তখন তার উত্তরে বলছে কেন খারাপ লাগবে। এগুলো হচ্ছে ডেলি ইউজ ইংলিশ, হ্যাঁ, মেনলি ডেলি ইউজ ইংলিশ, প্রতিদিন আমরা যে কথাগুলো বলি তার ইংরেজি। কেন খারাপ লাগবে, তো তার ইংরেজি হচ্ছে হোয়াই উড আই ফিল ব্যাড। হোয়াই উড আই ফিল ব্যাড, এটাও একটা WH কোশ্চেন। এখন এটা ফিউচারের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু ফিউচার নয়। এই জন্য এখানে উইল ব্যবহার না করে আমরা উড ব্যবহার করলাম। আর এটা হচ্ছে WH কোশ্চেন, এই জন্য WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের মেইন ফর্ম। এটা যেহেতু মডেল অক্সিলারি, এখানে তো ভার্বের মেইন ফর্ম হবেই, তাই না? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। কেন খারাপ লাগবে, তার উত্তরে তখন আবার আরেকজন বলছে যে এই যে সব সময় কোনো না কোনো কাজ করো, এই যে তুমি সব সময় কোনো না কোনো কাজ করো, এই জন্য কি তোমার খারাপ লাগে না? প্রশ্নটা ছিল এরকম। তো সব সময় তুমি কোনো না কোনো কাজ করো, তার ইংরেজি হচ্ছে ইউ অলওয়েজ ডু সামথিং। তুমি সব সময় করো কোনো না কোনো কিছু। এই সামথিং এর অর্থ হলো কোনো না কোনো কিছু। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। করো, বলো, খাও, শোনো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে V1। তো তার উত্তরে আবার তখন বলছে যে খারাপ লাগে না, কিন্তু ক্লান্ত হয়ে যায়, মাথা ধরে যায়, মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। তো এগুলো তো ডেলি ইউজ ইংলিশ, তাই না? এগুলো তো আমাদেরকে ইংলিশে বলতে জানতে হবে। তো এই যে বলছে খারাপ লাগে না, মানে আমার খারাপ লাগে না, আমার কথাটা এখানে উজ্জ্বল আছে। তো এটা ইংরেজি হচ্ছে আই ডোন্ট ফিল ব্যাড। এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলছি, তাহলে এটা বোঝানোর খুব বেশি কিছু নাই। আই ফিল ব্যাড এর অর্থ যদি হয় আমার খারাপ লাগে, তা আমার খারাপ লাগে না আই ডু নট ফিল ব্যাড, অর্থাৎ ডু নটকে কন্ট্রাকশন করে করা হয়েছে ডোন্ট। তার মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে ডোন্ট। যেহেতু এটা কোশ্চেন নয়, তাই সাবজেক্টের পরে ডোন্ট বসানো হয়েছে। আই ডোন্ট ফিল ব্যাড, আমার খারাপ লাগে না।
যদি কোনো কারণে এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, তাহলে ডোন্টটাকে আমি সাবজেক্টের আগে নিয়ে চলে আসতাম। ডোন্ট আই ফিল ব্যাড, আমার কি খারাপ লাগে না, তখন এটা নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন হয়ে যেত। কিন্তু এটা যেহেতু শুধু নেগেটিভ সেন্টেন্স, তাই বলা হচ্ছে আই ডোন্ট ফিল ব্যাড। ডোন্ট সাবজেক্টের পরে চলে এসছে। আশা করি বুঝতে পারছো। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, আমি সেটা পরে আবার ক্ল্যারিফাই করার চেষ্টা করব। বলছে কিন্তু ক্লান্ত হয়ে যায়, বাট আই গেট টায়ার্ড। এই যে গেট, এই গেটটা হয়ে যাওয়া বা কোনো কিছু হয়ে পড়া অর্থে ব্যবহার হয়ে থাকে। এইটার ব্যবহারটা আমরা এর পরবর্তীতে দেখব, এটার পরবর্তীতে দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট বাট ইজি। কেমন বলছে, আই গেট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে যাই। মাই হেড হার্টস, মাথা ঘুরে। এই যে বলছে মাথা ধরে যায় বা মাথা ব্যথা করে, এর ইংরেজি হচ্ছে মাই হেড হার্টস। মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে। এই যে বলছে মাঝে মধ্যে, এটার ইংরেজি হচ্ছে অকেশনালি। অকেশনালি আই রিয়েলি ফিল ফ্রাস্ট্রেটেড। এই যে লাগে, লাগার ইংরেজি যে বিরক্ত লাগে, এটার ইংরেজি ফিল ফ্রাস্ট্রেটেড। খারাপ লাগার ইংরেজি যেমন ফিল ব্যাড, তেমন বিরক্ত লাগার ইংরেজি হচ্ছে ফিল ফ্রাস্ট্রেটেড। অকেশনালি আই রিয়েলি ফিল ফ্রাস্ট্রেটেড। আচ্ছা, এখন আমরা মূলত এখান থেকে যেটা শিখব সেটা হচ্ছে ইংরেজিতে শারীরিক সমস্যা কিভাবে বলতে হয়। যেমন আমি এখানে লিখেছি মাই স্টোমাক হার্টস, এর অর্থ হলো আমার পেটে ব্যথা। আমি এইটা নিয়ে একটা রিলও বানিয়েছি, রিলটা তোমরা হয়তো দেখেছো বা সামনে দেখতে পাবা, সেটাই আমি আবার ক্লাসে ব্যবহার করছি। এটা শেখাটা জরুরি। আমি যদি বলি মাই ব্যাক ইজ পেইনিং, এর অর্থ আমার পিঠ ব্যথা করছে। আই ফিল ডিজি, অর্থাৎ আমার মাথা ঘুরছে। আই হ্যাভ এ টুথেক, আমার দাঁতে ব্যথা। আই হ্যাভ এ কোল্ড, আমার সর্দি লেগেছে বা আমার সর্দি হয়েছে। অথবা বলতে পারি আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ এ ফিভার, আমার জ্বর হয়েছে অথবা আমার জ্বর। মাই থ্রোট ইজ সোর, আমার গলায় ব্যথা বা আমার গলা ব্যথা। ঠান্ডা লাগলে কি গলা ব্যথা হয়? আই ফিল নসিয়াস, আমার বমি বমি লাগে। আই ফিল নসিয়াস। মাই জয়েন্টস আর এইকিং, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে। জয়েন্ট মানে যে হাড়ের এই জয়েন্টগুলো। মাই লেগ ইজ ক্র্যাম্পিং, আমার পায়ে খিঁচ ধরে আছে। অনেক সময় পায়ের রগে যে টান ধরে সেটাকে বলে ক্র্যাম্প, থেকে ক্র্যাম্পিং, অর্থাৎ আমার পায়ে খিঁচ ধরে আছে। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ধরেছে। এই শারীরিক সমস্যাগুলো আমরা নিয়মিত যেগুলোতে ভুগে থাকি সাধারণত, সেগুলো এইভাবে বলতে হয়। এবার আমরা শিখব গেট ব্যবহার করে কিভাবে গুরুত্বপূর্ণ কিন্তু সহজ সহজ বাক্য তৈরি করা যায়, যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। তাহলে দেখো, এবার আমরা গেট দিয়ে কিছু বাক্য তৈরি করি। এই গেট অর্থ হচ্ছে হওয়া। গেট অর্থ হওয়া, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাতে এটাই বোঝায়। আমি কিছু উদাহরণ লিখেছি, সেগুলো দেখো কি। সেটা বলছে হি গেটস অ্যাংরি ইজিলি। যেহেতু গেট এটা একটা ভার্ব এবং এর সঙ্গে এস বা ইএস যুক্ত হবে যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এই কারণে হলো হি গেটস অ্যাংরি ইজিলি। তার মানে সহজেই সে রেগে যায়, সহজেই সে রেগে যায়। উই গেট বোর্ড ইন মিটিং, আমরা মিটিংয়ে বিরক্ত হই বা আমরা মিটিংয়ে ক্লান্ত হয়ে যাই। উই গেট সিক ইন উইন্টার, শীতকালে সে অসুস্থ হয়ে যায়। হি গেটস সিক ইন উইন্টার, সে উইন্টারে অসুস্থ হয়ে যায়।
তাহলে এই যে কথাগুলো কিন্তু খুব সিম্পল, কিন্তু এই গেটসের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ কথার কাজে লাগছে, কারণ এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। দে গেট কোল্ড অফেন, তারা প্রায়ই জ্বর সর্দিতে ভোগে। এখানে কোল্ড অর্থ হলো জ্বর সর্দি বা ঠান্ডা, অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাহলে বলা যায় দে গেট কোল্ড অফেন। শি গেটস নার্ভাস বিফোর এক্সাম, সে নার্ভাস হয়ে যায় পরীক্ষার আগে, অথবা পরীক্ষার আগে সে নার্ভাস হয়ে যায়। নার্ভাস হওয়া মানে তার মন দুর্বল হয়ে যায়। কিডস গেট ডার্টি হোয়াইল প্লেয়িং, হোয়াইল প্লেয়িং এর অর্থ হচ্ছে খেলার সময়। হোয়াইল হচ্ছে একটা প্রিপোজিশন, এই জন্য এরপরে প্লে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে প্লেয়িং, অর্থাৎ খেলার সময় বাচ্চারা নোংরা হয়ে যায়। এই যে হাওয়া, সব জায়গাতেই কিন্তু হাওয়া হচ্ছে। এরপর বলছে ডোন্ট গেট কট, অর্থাৎ ধরা পড়ে যেও না। এই যে, বা আমি যদি আরো একদম সঠিক বাংলাতে বলি, কট মানে কি, যে ধরা পড়ে যায় তাকে কি বলে, ধৃত, অর্থাৎ ধৃত হয়েও না মানে ধরা পড়ে যেও না। তাহলে এখানে যেটা লক্ষণীয় বিষয়, যে এই গেটের পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে, অ্যাংরি, বোর্ড, সিক, এগুলো সব অ্যাডজেক্টিভ। আবার কিছু সময় নাউনও ব্যবহার হয়। তো এটাই হচ্ছে গেটের ব্যবহার। গেটের ব্যবহারগুলো তাহলে আমরা কখন করব, যখন কোনো কিছু হওয়া বোঝাবে, যেমন রাগান্বিত হওয়া, বিরক্ত হয়ে যাওয়া, অসুস্থ হওয়া বা অসুস্থ হয়ে পড়া, এইসব ক্ষেত্রে আমাদেরকে গেট ব্যবহার করতে হবে। এবার অবশ্য আমরা কি শিখব, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় এটা শিখব। হ্যাভ বিন আর হ্যাজ বিন দিয়ে বাক্য তৈরি করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা রিটেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ, স্পোকেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ। তবে দেখো, আমরা যে ডেইলি ইউজ ইংলিশ করছিলাম, সেই ডেইলি ইউজ ইংলিশের মধ্যে আমি একটা বাক্য নিয়েছি, সেটা হচ্ছে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে। আমরা কথায় কথায় বলি না, আজকের আলোচনাটা সফল হয়েছে। আজকের আলোচনাটা যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে বা মনের মতো হয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা বুঝাই যে ফলপ্রসূ হয়েছে। তো এটার ইংরেজিটা কি, এটা ইংরেজি হচ্ছে দ্য ডিসকাশন হ্যাজ বিন ফ্রুটফুল। এখন কথা হচ্ছে, এই হ্যাজ বিন আমরা কখন ব্যবহার করি, বাংলা বাক্যের শেষে যদি হয়েছে শব্দটা থাকে তাহলে আমরা সাধারণত হ্যাজ বিন ব্যবহার করি। তাহলে এটাই আমাদের মনে রাখার বিষয়। তো এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যাজ বিনের ব্যবহারটাই শিখবো। এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা শিখব। সাবজেক্ট অনুযায়ী কখনো হ্যাভ বিন হবে, কখনো হ্যাজ বিন হবে। আসলে দেখি কখন কি হচ্ছে। যেমন উদাহরণ হিসাবে লিখেছি, দ্য প্রজেক্ট হ্যাজ বিন সাকসেসফুল। এর অর্থ হচ্ছে প্রজেক্টটা সফল হয়েছে। হ্যাজ বিন অর্থ কি, হয়েছে, তাহলে প্রজেক্টটা সফল হয়েছে। এখন হ্যাজ কেন হলো, হ্যাজ হবে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাজ হবে, আর যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হ্যাভ হবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কি না এটা চেনাটা আমাদের জন্য জরুরি। এখানে বলছে হার অ্যাডভাইস হ্যাজ বিন হেল্পফুল, অর্থাৎ তার উপদেশ কার্যকরী হয়েছে বা তার উপদেশ সহায়ক হয়েছে। আমরা আবার সিম্পল বাংলায় বলতে পারি যে তার উপদেশ কাজে লেগেছে। হেল্পফুল হওয়া মানে কি, কাজে লাগা। হ্যাজ বিন এখানে কেন হলো, কারণ হার অ্যাডভাইস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার মানে একটা যদি বোঝায়, একক কোনো জিনিস বোঝায়, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন। দ্য জার্নি হ্যাজ বিন অ্যামেজিং, তার মানে কি ভ্রমণটা অসাধারণ হয়েছে বা ভ্রমণটা অত্যন্ত আনন্দদায়ক হয়েছে। এখানেও হ্যাজ বিন হলো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো বলছে দে হ্যাভ বিন ম্যারিড ফর 20 ইয়ার্স, তারা 20 বছর ধরে বিবাহিত রয়েছে। এই যে বললাম রয়েছে বা হয়েছে, তার মানে রয়েছে এই কথাটাও আমরা এই হ্যাভ বিন বা হ্যাজ বিন দিয়ে প্রকাশ করতে পারি। এখন দে দ্বারা কি দুইজন বোঝায় বা একের অধিক বোঝায়,
এই কারণে এখানে কিন্তু এবার হ্যাজ বিন হলো না, এবার হলো হচ্ছে হ্যাভ বিন। দে হ্যাভ বিন ম্যারিড ফর 20 ইয়ার্স। তারা 20 বছর ধরে বিবাহিত রয়েছে বা আছে। আই হ্যাভ বিন অ্যাটেন্টিভ টু মাই স্টাডি। আমি আমার লেখাপড়ার প্রতি মনোযোগী হয়েছি। অথবা আমি যদি ইউ বলি, ইউ হ্যাভ বিন অ্যাটেন্টিভ, তখন হচ্ছে টু ইওর। আমি যদি ইউ ব্যবহার করি তখন আমার এখানে ব্যবহার করতে হবে ইওর। ইউ হ্যাভ বিন অ্যাটেন্টিভ টু ইওর স্টাডি। তুমি তোমার লেখাপড়ায় মনোযোগী হয়েছ। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করার আছে, সেটা হলো যখন হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহার করছি তারপরে যেটা থাকছে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করছে। বিবাহিত মানে কি, এটা একটা অবস্থা বা গুণ প্রকাশ করছে। সাকসেসফুল, এটা একটা গুণ প্রকাশ করছে। তাহলে এই হলো আমাদের হ্যাজ বিনের ব্যবহার বা হ্যাভ বিনের ব্যবহার। পরবর্তীতে আমরা কি শিখব? পরবর্তীতে আমরা গোয়িং টু দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখব। এবং এই গোয়িং টু দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। তাহলে আসো আমরা সেটা শিখি। তাহলে দেখো, আগে যে বলেছিল আলোচনাটি ফলপ্রসূ হয়েছে, সেই কথার প্রেক্ষিতে বলছে যে আলোচনা শেষে আমরা যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছি। অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছি। ইন্ডিয়া পাকিস্তান লেখাটা আমার এখানে ছুটে গেছে। হ্যাঁ, আলোচনা শেষে, সেটার ইংরেজি হচ্ছে আফটার দ্য ডিসকাশন। আলোচনা শেষে কি আমরা যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছি। এই যে কিছু একটা করতে যাচ্ছি, বলতে যাচ্ছি, এরকম যদি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে গোয়িং টু। কিন্তু শুধু গোয়িং টু ব্যবহার করলেই হবে না, তার আগে আমাদেরকে একটা বিভার ব্যবহার করতে হবে। এই যে আমি স্ট্রাকচারটা লিখেছি, একটা বিভার ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনোটা হতে পারে। এবং এই গোয়িং টু এর পরে অবশ্যই আমাদেরকে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তো উই আর গোয়িং টু অ্যানাউন্স, তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অ্যানাউন্স মানে ঘোষণা করা। সিজ ফায়ার, সিজ ফায়ার মানে হচ্ছে যুদ্ধ বিরতি। সিজ ফায়ার, উই আর গোয়িং টু অ্যানাউন্স সিজ ফায়ার ইন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা করতে যাচ্ছি আলোচনা শেষে। এরকম। এখন আমরা যেটা মেনলি শিখব, যে এই যে করতে যাচ্ছি, বলতে যাচ্ছি, শুনতে যাচ্ছি, এরকম থাকলে পারে আমরা এই যে স্ট্রাকচারটা ব্যবহার করব। মানে কিছু একটা করতে যাচ্ছি, খুব নিকট ভবিষ্যতেই করতে যাচ্ছি বা হতে যাচ্ছে, এরকম বোঝাতে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। বি বলতে, বিভার বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী যে কোনোটা হতে পারে। তারপর গোয়িং টু, তারপর ভার্বের বেস ফর্ম। যেমন উদাহরণ দেখো, আই অ্যাম গোয়িং টু ভিজিট কক্সবাজার। অর্থাৎ আমি কক্সবাজার ভ্রমণ করতে যাচ্ছি। তার মানে খুব শীঘ্রই করতে যাব, অর্থাৎ ফিউচার অর্থ বোঝায়, কিন্তু কন্টিনিউয়াস টেন্সের গঠনে কিন্তু জিনিসটা হচ্ছে। হি ইজ গোয়িং টু অ্যাপোলোজাইজ, সে ক্ষমা চাইতে যাচ্ছে বা সে ক্ষমা চাইবে। কথাটা আমরা এভাবেও বলতে পারি, সে খুব শীঘ্রই ক্ষমা চাইবে। আমি যদি বলি ইট ইজ গোয়িং টু রেইন টুনাইট, আজকে রাতে বৃষ্টি হতে যাচ্ছে। প্রেডিকশন অর্থাৎ সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রেও আমরা এই ধরনের বাক্যগুলো বা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। ইটস গোয়িং টু রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে যাচ্ছে। দে আর গোয়িং টু উইন দ্য ম্যাচ, তারা ম্যাচটি জিততে যাচ্ছে বা তারা খেলাটি জিততে যাচ্ছে। তো তাহলে আমরা ব্যবহার করে ফেললাম কি, এই যে আর, এটা বিভার, গোয়িং টু, এখানে উইন, রেইন, অ্যাপোলোজাইজ, ভিজিট, এগুলো সবই ভার্বের বেস ফর্ম। এখন এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা কিছু আর শিখব না, ক্লাস শেষ, এক্সাম। তোমাদের জন্য আমি কয়েকটা বাক্য তৈরি করেছি। যদি তোমরা পুরো ক্লাসটা ঠিকমতো করে থাকো তাহলে তোমরা সেই বাক্যগুলো সঠিকভাবে করতে পারবে। তো আসো নিজেকে যাচাই করে নাও, দেখি তুমি কতটা শিখলে আজকের ক্লাস থেকে। তাহলে দেখো, তোমাদের পরীক্ষার জন্য আমি যে বাক্যগুলো তৈরি করেছি একটু তোমাদেরকে হেল্প করে দিই। সে কি এসেছিল, এটা পাস্ট
ইনডেফিনিট টেন্স, এবং এইটা কোশ্চেন। আপনারা কখন যাবেন, এটা ফিউচার টেন্স। আমি বই পড়ে জ্ঞান অর্জন করি, এটা জিরান্ডের ব্যবহার। তুমি কি সবজি খাও না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সে ছাঁটাই হয়ে গেল, চাকরি থেকে ছাঁটাই হয়ে গেল, এটা গেটের ব্যবহার। তাহলে এগুলো করে তোমরা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা কেমন বুঝতে পারলা। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আশা করি অনেক কিছু শিখেছো। যদি ক্লাসটা উপকারী মনে হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আসসালামু আলাইকুম।